হয়তো তার মনে হচ্ছে যে এই কণ্ঠস্বর নমুনা যদি অন্য কেসের কণ্ঠস্বরের সাথে মিলে যায় তাহলে একটা কিছু হয়ে যেতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে কি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো মনে করেন যে তিনি হত্যাকর্তা বিধাতা। এবার সিআইডি তদন্ত করছে, সেই তদন্তটা ওরা করতে পারবে না, সেটাও কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবু বলে দেবেন? কিন্তু তদন্তটা তো একটা তদন্তকারী সংস্থা করবে, সেটাও কি অভিষেক বাবুর মানে ইচ্ছেতে চলবে? আমার তো মনে হয় না। চাইছি যে প্রাক্তন কাউন্সিলর একজন বিধায়কের স্বামী এবং একটি জেলার যুব সভাপতি মাত্র, তার বিরুদ্ধে 1300 কোটি টাকার অভিযোগ। তরুণজ্যোতি তিওয়ারি বলছেন তিনি নাকি একটা পাহাড় কিনেছেন। আমি 15 বছর তৃণমূল করে একটা ফ্ল্যাট কিনতে পারি, পাহাড় কিনেছে কেন? পাহাড়, আমার তো হাসি পেয়ে যাচ্ছে, একটা মানুষ পাহাড় কিনবে কেন? পাহাড়ের উপরে একটা বাড়ি কিনতে পারে, একটা ফ্ল্যাট কিনতে পারে, পাহাড় মানে গোটা পাহাড় কিনতে যাবে কেন? বলছি রিজু দত্ত, রিজু দত্তর বাবা, রিজু দত্তর মা, রিজু দত্তর ভাই, রিজু দত্তের স্ত্রী, যারা চাকরি করি আমরা, আমাদের সবার লাস্ট 10 বছরের ব্যাংক অ্যাকাউন্ট মিলিয়ে 1 কোটি টাকা পাবে না। সেদিকে অন্য জায়গায় 1300 কোটি টাকা, সেটা হচ্ছে সব অ্যাকাউন্ট মিলিয়ে তো প্রায় 2000 কোটি টাকা পড়ে আছে। এবার একটা পলিটিক্যাল পার্টির কাছে টাকা থাকতেই পারে, বিজেপির কাছেও প্রচুর টাকা আছে, কারণ ইলেকটোরাল বন্ডেও টাকা আসে, ইত্যাদি অনেক পদ্ধতি আছে টাকা একটা রাজনৈতিক দলের ডোনেশন ফান্ড ইত্যাদি। কিন্তু অভিযোগ যেটা, যে তৃণমূলের অ্যাকাউন্টে যে টাকাগুলো আছে সেগুলো দুর্নীতির টাকা, কয়লা, বার্লি, গরু, প্রাইমারি ইত্যাদির টাকা আছে। আগামী দিনে কিন্তু যদি নির্বাচন কমিশন বলে যে আসল তৃণমূল ঋতব্রত তৃণমূল এবং এই দলের ঘাসের ওপর জোড়াফুল সিম্বলটা ঋতব্রত বাবুর, এটা কিন্তু আশ্চর্যের কিছু বিষয়। ঋতব্রত বাবুর ক্যাম্প বলছে তারা 21শে জুলাই করবেন, শহীদ দিবস পালন করবে। মমতা ব্যানার্জির ক্যাম্প বলছে 21শে জুলাই করবে, কংগ্রেসও আবার বলছে 21শে জুলাই করবে। তো 21শে জুলাই কে করে, কোথায় করে, কাদের নিয়ে করে, সেটা দেখার জন্য তো আমরাও বসে আছি। যে 21শে জুলাই শহীদ দিবস, শহীদ তর্পণ থেকে সরে এসে সেলিব্রিটিদের ভিড়, মানে শহীদ পরিবার পেছনে থাকবে, সেলিব্রিটিরা সামনে বসে থাকবে, অরূপ বিশ্বাস তাদের এসি বাসে করে নিয়ে আসবে, তারপরে ওই 21শে জুলাই এর প্রোগ্রামের পর 5 স্টার হোটেলে লাঞ্চ করাবে। সেই সেলিব্রিটি গুলো তো এখন মমতাদির আর ছায়াও মানাচ্ছে না। একজন ব্যক্তি এফআইআর করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ডিজে মামলায়, ডিজে মন্তব্যে, যে জন্য সিআইডি সেটা তদন্ত করছে এবং সিআইডি আমাকে নোটিশ দিয়ে ডাকে সাক্ষী হিসেবে। তো আমি আজকে সকালবেলা 12টার সময় আমি গেছিলাম ভবানী ভবনে, আমি আমার সাক্ষী দিয়েছি, যা জানানোর আমি সেটা জানিয়েছি তাদের, এবং তদন্তের সাথে তারা অত্যন্ত ভদ্রভাবে ব্যবহার করেছেন, আমিও তাদের সাথে যথাসম্ভব কোঅপারেট করেছি এবং আমি জানিয়ে এসেছি যদি তদন্তের সাথে আরো দরকার পড়ে আমাকে যদি ডাকে আমি যাব অবশ্যই, কেন তদন্তের সাথে সহযোগিতা করব না? আপনি সহযোগিতা করছেন তো? অ্যাবসলিউটলি, কেন করব না? এর মধ্যে লুকাচুরির কোনো ব্যাপার নেই। একজন বিশিষ্ট রাজনীতিবিদ যাকে সবাই চেনে, তিনি সার্বজনীন মঞ্চ থেকে বলেছিলেন যে 4 তারিখের পর ডিজে বাজবে, এর মধ্যে তো লুকাচুরি কিছু নেই। তিনি বলেছিলেন, সংবাদ মাধ্যম দেখিয়েছে, তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডেল থেকে সেগুলো প্রকাশ পেয়েছে, সেটা আবার লুকোচুরির কি আছে? কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলছে যে সিআইডি তদন্তের দরকারটা কি, আমি বলেছি কিন্তু স্বীকার করে নিয়েছেন একবার। এবার ব্যাপারটা হচ্ছে কি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো মনে করেন যে তিনি হত্যাকর্তা বিধাতা। এবার সিআইডি তদন্ত করছে, সেই তদন্তটা ওরা করতে পারবে না, সেটাও কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবু বলে দেবেন? তো সিআইডি কে তদন্তটা করতে দিন না, তিনি বলেছেন। এবার তারপরে সিআইডি যদি কেসটা কোর্টে নিয়ে যায় তাহলে কোর্টে যা বলার তিনি বলবেন, কিন্তু তদন্তটা তো একটা তদন্তকারী সংস্থা করবে, সেটাও কি অভিষেক বাবুর মানে ইচ্ছেতে চলবে? আমার তো মনে হয় না। কিন্তু বারংবার যে গাফিলতি, যেমন আমরা দেখতে পাচ্ছি তিনি কণ্ঠস্বর যে স্যাম্পল নমুনা টেস্ট সেটা তিনি গেলেন না, এড়িয়ে গেলেন, আবার ডেট তারিখ পে তারিখ হচ্ছে। আমি তো বুঝতে পারছি না কেন এরোচ্ছে, সহযোগিতা করছেন না কেন? যেখানে হাইকোর্ট বলে মানে আমি তো সেটাই আমার কাছে অদ্ভুত ব্যাপার। আজকে উনি নিজে একবার বলছেন যে এই বক্তব্য আমার, আমিই বলেছি, বক্তব্যটা সার্বজনীন বক্তব্য ছিল, সব বাংলার মিডিয়া সেটাকে কভার করেছে, তৃণমূল কংগ্রেস সেই বক্তব্য প্রকাশ করেছে মানুষের সামনে। তাহলে যখন তিনি নিজেও বারংবার স্বীকার করছেন যে আমারই বক্তব্য, তাহলে কণ্ঠস্বর নমুনা না দেওয়ার তো কোনো কারণ হতে পারে না। হয়তো মনে হচ্ছে যে এই কণ্ঠস্বর নমুনা যদি অন্য কেসের কণ্ঠস্বরের সাথে মিলে যায় তাহলে একটা কিছু হয়ে যেতে পারে, সে আমি জানি না, সবই তো তদন্তের আওতায়। হয়তো সেই কারণে তিনি ইতস্তত বোধ করছেন। নিলে আপনি ভাবুন না, সাধারণ মানুষের কাছে যে বক্তব্য আমি দিয়েছি সার্বজনীন মঞ্চ থেকে, যেটা ডকুমেন্টেড, তাহলে তার জন্য যদি কোর্ট অর্ডার দেয় কণ্ঠস্বর নমুনা দেওয়ার জন্য, তাহলে আমি দেবো না কেন? এটা তো লুকোনোর কোনো জায়গা নেই। আমি তো 15 বছর এই দলটা করেছি এবং আমি যেহেতু দলের মুখপাত্র ছিলাম, দেবরাজ উত্তর 24 পরগনার যুব নেতা ছিল,
স্বাভাবিকভাবে পরিচয় ছিল, এটা তো কোনো লুকাচুরির ব্যাপার নেই, আরো সর্বস্তরের নেতৃত্বের সাথে পরিচিত ছিল। কিন্তু দেবরাজ অ্যারেস্ট হয়েছে গতকাল, এবং দেবরাজের বিরুদ্ধে রাজারহাট গোপালপুরের বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি যে অ্যালিগেশন গুলো এনেছেন, আর যে অ্যালিগেশন গুলো এখন মিডিয়ার সামনেও ঘোরাফেরা করতে শুনছি নাকি ইডিও তার মধ্যে ঢুকবে, একজন প্রাক্তন কাউন্সিলর পরবর্তীকালে 1300 কোটি টাকার মালিক একজন সেটাই আমি বলতে চাইছি যে প্রাক্তন কাউন্সিলর একজন বিধায়কের স্বামী এবং একটি জেলার যুব সভাপতি মাত্র, তার বিরুদ্ধে 1300 কোটি টাকার অভিযোগ। তরুণজ্যোতি তিওয়ারি বলছেন তিনি নাকি একটা পাহাড় কিনেছেন। আমি 15 বছর তৃণমূল করে একটা ফ্ল্যাট কিনতে পারিনি, আপনার ক্যামেরার সামনে ওপেন বলছে, এটা তো লুকোচুরির কোনো ব্যাপার নয়। 1300 কোটি টাকা পাহাড় কিনেছে। কেন পাহাড়? আমার তো হাসি পেয়ে যাচ্ছে, একটা মানুষ পাহাড় কিনবে কেন? পাহাড়ের উপরে একটা বাড়ি কিনতে পারে, একটা ফ্ল্যাট কিনতে পারে, পাহাড় মানে গোটা পাহাড় কিনতে যাবে কেন? তো মানে যদি এই তথ্যগুলো সত্যি হয়, আর এই তথ্যগুলোর ভিত্তিতে অভিযোগ হয়ে তদন্ত করে যদি এইগুলো প্রমাণিত হয়, তো এখন শুনছি মানে ইডিও এটা তদন্ত করবে, যেহেতু টাকার অঙ্কটা এত বড়, বিস্ময়কর ব্যাপার। মানে একদিকে আমি আপনাকে বলছি, বিজু দত্তর মতো বহু ছেলে মেয়ে আছে যারা করতে পারেনি কিছু দলে থেকে, অথই জলে পড়ে গেছে, এখন গালাগাল খেতে হচ্ছে মানুষের কাছে কে তৃণমূল করেছি বলে। আর একদিকে 1300 কোটি টাকা, আমি তো আপনার চ্যানেলে ওপেনে বলছি, রিজু দত্ত এবং যত তদন্তকারী সংস্থা আছে তাদের বলছি, রিজু দত্ত, রিজু দত্তর বাবা, রিজু দত্তর মা, রিজু দত্তর ভাই, রিজু দত্তের স্ত্রী, যারা চাকরি করি আমরা, আমাদের সবার লাস্ট 10 বছরের ব্যাংক অ্যাকাউন্ট মিলিয়ে 1 কোটি টাকা পাবে না। সেদিকে অন্য জায়গায় 1300 কোটি টাকা, ভাবতে পারছেন? মানে কি, আমার আর বলার কোনো জায়গা নেই। তৃণমূলের 3টি অ্যাকাউন্টই ফ্রিজ, যে 440 কোটি টাকার যে মামলা হাইকোর্টে, সেখানে হাইকোর্ট জানিয়েছে যে তৃণমূলের 3টি অ্যাকাউন্টই ফ্রিজ। না, তার সাথে শুনলাম আরো 5টা অ্যাকাউন্ট ফ্রিজ। এরকম তো বহু অ্যাকাউন্ট বহু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। অ্যাকাউন্টের টাকাগুলো কিসের টাকা? ডিএর টাকা, প্রাইমারির টাকা? সেটা তো তদন্তকারী সংস্থা বলবে। অভিযোগ হচ্ছে দুর্নীতির টাকা, অভিযোগ যেটা সামনে আসছে। আমার কাছে যা খবর আছে, সত্যি মিথ্যে হতেই পারে, সেটা হচ্ছে সব অ্যাকাউন্ট মিলিয়ে তো প্রায় 2000 কোটি টাকা পড়ে আছে। এবার একটা পলিটিক্যাল পার্টির কাছে টাকা থাকতেই পারে, বিজেপির কাছেও প্রচুর টাকা আছে, কারণ ইলেকটোরাল বন্ডেও টাকা আসে, ইত্যাদি অনেক পদ্ধতি আছে টাকা একটা রাজনৈতিক দলের ডোনেশন ফান্ড ইত্যাদি। কিন্তু অভিযোগ যেটা, যে তৃণমূলের অ্যাকাউন্টে যে টাকাগুলো আছে সেগুলো দুর্নীতির টাকা, কয়লা, বার্লি, গরু, প্রাইমারি ইত্যাদির টাকা, সেটা যদি হয় তাহলে তো এটা ক্রিমিনাল অফেন্স। এবার আপনি বলছেন তিনটে নয়, তিনটের পরে আরো 5টা 8টা অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে তৃণমূল কংগ্রেসের, 8খানা। আজকে হাইকোর্টে সেই মামলা চলেছে, হাইকোর্ট বলেছে ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে, তার ভিত্তিতে হাইকোর্ট সিদ্ধান্ত নেবে যে স্টেটমেন্টগুলোকে আনফ্রিজ করা হবে কিনা। বাট হাইকোর্ট এটাও বলেছে যে অতি তৎপরতার সাথে একদিন এফআইআর করে একদিনই ফ্রিজ করে দেওয়া হয়েছে। এবার হাইকোর্টে যখন মামলাটা চলছে, সেটা নিয়ে তো আর মিডিয়ায় বেশি কিছু বলার নেই আমার, কিন্তু অভিযোগগুলো গুরুতর অভিযোগ। আর অভিযোগগুলো যদি প্রমাণিত হয়, বা যে ব্যাংক স্টেটমেন্টগুলো হাইকোর্টে জমা দিতে হবে তাতে যদি 19-20 পাওয়া যায়, তাহলে তো অভিযোগগুলো মারাত্মক অভিযোগ, মারাত্মক। মানে দেখুন, তৃণমূল কংগ্রেস মানে আড়াআড়ি ভাবে ভাগ হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছিল মমতা ব্যানার্জি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, দেখুন আমি তো এখন তৃণমূলও নয়, আমি অন্য কোনো রাজনৈতিক দলের সদস্য নয়। আমার মতো বাংলার সাধারণ মানুষের কাছে যদি আপনারা বঙ্গ টিভি সারা বাংলা ঘুরে বেড়ান, আপনারা যদি জিজ্ঞেস করেন, সাধারণ মানুষের কাছে কিন্তু তৃণমূল কংগ্রেস মানে মমতা ব্যানার্জি, মানুষের কাছে আবেগ, মানে আবেগে। কিন্তু ইলেকটোরাল পলিটিক্সের নম্বর একটা বড় ব্যাপার, আর সেই দিক দিয়ে দেখতে গেলে, আইনি দিক দিয়ে দেখতে গেলে কিন্তু নম্বর ঋতব্রত বাবুর কাছে আছে। তার কাছে 60-65 জন বিধায়কের সই আছে, একাধিক পৌরসভার কাউন্সিলরদের সই আছে, তাদের ন্যাশনাল কমিটিও তৈরি হয়ে গেছে, যেটা আজকে ঋতব্রত বাবুর নেতৃত্বে 10 জনের ডেলিগেশন টিম গিয়ে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে তারা জমা দিয়েছেন। আগামী দিনে কিন্তু যদি নির্বাচন কমিশন বলে যে আসল তৃণমূল ঋতব্রত তৃণমূল, এবং এই দলের ঘাসের ওপর জোড়াফুল সিম্বলটা ঋতব্রত বাবু, এটা কিন্তু আশ্চর্যের কিছু বিষয়। কিন্তু এটাও আপনার ক্যামেরায় আমি বলে দিচ্ছি, নির্বাচন কমিশন যাই সিদ্ধান্ত নিক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যারা আছেন তারা কিন্তু এটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অব্দি নিয়ে যাবে, কেসটা সুপ্রিম কোর্ট অব্দি চলবে। চলবে। দেখুন, নাটক করে কোনো লাভ নাই, ঠিক আছে? আজকে আমি ধরুন একটা প্রোগ্রাম করব আমার বাড়ির সামনে, আমি আমার লোকাল পিএসকে চিঠি দেবো,
আমাকে যতক্ষণ না পুলিশ পারমিশন দেবে আমি গিয়ে ফিতে নিয়ে মাপজোপ করতেই পারি। আপনাদের মতো 4 জন মিডিয়াকে খবর দিয়ে যে আমি একটা বড় প্রোগ্রাম করছি, সেটা ছবি তোলার হতে পারে, সেটা তো আইনি হতে পারে না। আইনি হতে পারে না, সেই জন্যই তো আইনগতভাবে একটা কেস রুজু হয়েছে। কুণালবাবু তার ব্যাখ্যা দিয়েছেন, সেটা আলাদা প্রসঙ্গ। কিন্তু আপনার যে মূল প্রসঙ্গ 21শে জুলাই কার, আসল ঐতিহাসিক সত্য হচ্ছে 1993 সালের 21শে জুলাই জ্যোতি বসু, তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নির্দেশে বামফ্রন্টের পুলিশ, বামফ্রন্ট সরকারের পুলিশ গুলি করে 13 জনকে খুন করেছিল ধর্মতলায়। সেই দিন থেকে বিগত 33 বছর মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাই পালন করেছে। তৃণমূল ক্ষমতায় আসার পর সেটা একটা বড় আকার ধারণ করেছে। এইবার আর ধর্মতলার সামনে হবে না, তার কারণ পুলিশ পারমিশন দেয়নি। শুধু তাই নয়, 2রা জুলাই থেকে 30শে অগস্ট অব্দি পুরো মধ্য কলকাতা জুড়ে 163 ধারা বিএনএস-এর মানে 144 ধারা রুজু হয়ে গেছে। তার মানে তো মিটিং মিছিল হওয়ার সম্ভাবনা নেই। এইবার ঋতব্রত বাবুর ক্যাম্প বলছে তারা 21শে জুলাই করবেন, শহীদ দিবস পালন করবে। মমতা ব্যানার্জির ক্যাম্প বলছে 21শে জুলাই করবে। কংগ্রেসও আবার বলছে 21শে জুলাই করবে। তো 21শে জুলাই কে করে, কোথায় করে, কাদের নিয়ে করে, সেটা দেখার জন্য তো আমরাও বসে আছি। কিন্তু আমার শুধু একটাই আশা এবছর, আমি তো দেখুন ফেসবুকে আমার 21শে জুলাইয়ের শহীদকে সম্মান জানাবো, আমি তো কোনো মঞ্চেও যাব না, ধারে কাছেও যাব না। কিন্তু যে 21শে জুলাই শহীদ দিবস, শহীদ তর্পণ থেকে সরে এসে সেলিব্রিটিদের ভিড়, মানে শহীদ পরিবার পেছনে থাকবে, সেলিব্রিটিরা সামনে বসে থাকবে, অরূপ বিশ্বাস তাদের এসি বাসে করে নিয়ে আসবে, তারপরে ওই 21শে জুলাইয়ের প্রোগ্রামের পর 5 স্টার হোটেলে লাঞ্চ করাবে। সেই সেলিব্রিটিগুলো তো এখন মমতাদির আর ছায়াও মারাচ্ছে না। তারপরে পুরোটাই হয়ে গেছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শন এবং রাজনৈতিক বক্তব্য রাখার মঞ্চ, যেখানে বিভিন্ন বক্তারা রাখতো। তারপরে শেষের দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বলে প্রোগ্রামটা শেষ হতো। আমিও বিগত 2 বছর সেই মঞ্চে ওঠার সৌভাগ্য হয়েছিল আমার। তো সেই জায়গায় দাঁড়িয়ে আশা করছি যারাই এবারে 21শে জুলাই করুক, যতগুলোই মঞ্চ হোক, যেখানেই হোক, সেখানে যেন শহীদদের সম্মানটা জানানো হয়। অভয়া কাণ্ড, যে অভয়া কাণ্ড ঘটার পর শুধু বাংলা না, ভারতবর্ষ না, বিশ্বের মানুষ তাদের মানে হৃদয় কেঁপে উঠেছিল। আর অভয়া কাণ্ডতে যে তোলপাড় হয়ে গেছিল বাংলা, সেটা কিন্তু মানে দ্যাট ওয়াজ দ্য, বলে না, দ্যাট ওয়াজ দ্য লাস্ট নেইল ইন দ্য কফিন। অনেকদিন ধরে রাগ জমছিল, তারপরে মানুষের মধ্যে বিস্ফোরণটা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আমি মানে অদ্ভুত, আমি মানে এটা আমি দেখছিলাম আমার একটা বড় বাংলার চ্যানেল সেই চিঠিটাও দেখাচ্ছিল। এর তো দেখুন, সিবিআই তো দ্বিতীয়বার আবার সেকেন্ড ইনিংস খেলতে নেমেছে। সিবিআই তো তখনও মমতা ব্যানার্জির অধীনে ছিল না, এখনো মমতা ব্যানার্জির অধীনে নয়, বা এখনো রাজ্য সরকার যে বিজেপি সরকার তাদের অধীনে নয়। সিবিআই তো কেন্দ্র সরকারের অধীনে। সিবিআই ফার্স্ট ইনিংসে সেই সময়ের কলকাতা পুলিশ যে সঞ্জয় রায়কে ধর্ষণের খুনে দোষী সাব্যস্ত করেছিল, 52 দিন তদন্ত করে তাকেই তো দোষী সাব্যস্ত করেছিল। তারপরে আবার সিবিআই এখন সেকেন্ড ইনিংস খেলতে নেমে, কিছুদিন আগে আপনার দর্শকদের মনে থাকবে যে হাইকোর্টের কাছে ভর্ৎসিত হয়েছে সিবিআই। হাইকোর্টের বিচারপতিরা সিবিআইকে তীব্র ভর্ৎসনা করেছে কিভাবে তদন্ত হচ্ছে। শুধু তাই নয়, অভয়ার মা, বর্তমান বিধায়ক, তিনিও তার অসন্তোষ প্রকাশ করেছেন সিবিআই এর তদন্তে। আমার আপনার দর্শকদের কারুর কিচ্ছু করার নেই, যা করবে সিবিআই করবে। সিবিআই ডেটা নিয়ে কোর্টে জমা দেবে, কোর্ট দোষীদের দোষী সাব্যস্ত করে বিচার করবে। আমি মন থেকে চাই অভয়া বিচার পাক। এর মধ্যে যে বা যারা জড়িত তাদের সবার বিচার করতে হবে। আমি কি বললাম, রিজু দত্ত কি বললো, আপনি কি বললেন, ফরেন্সিক ডিপার্টমেন্ট কি বললো, মমতা ব্যানার্জি কি বললো, রত্না দেবী কি বললো, অ্যাকচুয়ালি যদি ভাবেন কারোর সেটা ম্যাটার করে না। ম্যাটার করবে সিবিআই কি দেখালো, সিবিআই কি প্রমাণ করলো, এবং সিবিআই কি তথ্য কোর্টে জমা দিল। পুরোটাই কিন্তু কোর্ট মনিটর সিবিআই প্রোব। তো আমরা সবাই তাকিয়ে আছি সিবিআই তদন্ত আর কোর্টের রায়ের ওপর।